রাজ্য সরকারের কোনো টাকা দেওয়ার ইচ্ছে নেই এবং এখনও প্রায় 12 লক্ষ কোটি টাকা রয়েছে রিজার্ভ ব্যাংকে সরকারে। আমাদের এই মহার্ঘ ভাতা দিচ্ছে না বলেই এই রাজ্যে মজুরি হচ্ছে 400 টাকা, আর কেরালে বা কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সব জায়গায় মহার্ঘ ভাতা দিচ্ছে বলে সেখানে দৈনিক মজুরি 1000 থেকে 1200 টাকা এবং পরিযায়ী শ্রমিক হয়ে আমাদের রাজ্য থেকে চলে যাচ্ছে। এই যে যেমন দুর্গাপুজোর অনুদান 1,10,000, ওনার ঘোষণাই আছে যে টাকাটা আসবে তার 75% ওনাকে আর 25% নিচের তলায় তারা রাখবে। এর 25% টাকা দেবে বলে 10,000 কোটি টাকা বাজার থেকে ধার করেছে নাকি, সেটাকে আবার পাড়ায় সমাধানে ঢুকিয়েছিল, তারপরে এখন বলছে কেন্দ্রীয় ফান্ড ব্যবহার করব। এই যে মিথ্যাচার চলছে, উনি যে হাফবেলা খান এটাও সত্যি কথা কিনা সন্দেহ আছে। তিনি একজন অশিক্ষিত এবং অশিক্ষিত বলেই তার এই সরকারি চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার যোগ্যতা তার নেই। না, ওনার বেতন নেওয়ার দরকার নেই তো। ওনার যে কাটমানি আসে বিভিন্ন সূত্র থেকে, কয়লা, বালি বা যে জায়গায় উনি লক্ষ্মীর ভাণ্ডার, সব জায়গা থেকে ওনার কাটমানি আসে। উনি নিজে বেতন নেন না, কিন্তু ওনার যারা আছে মন্ত্রী, তাদের তো উনি প্রায় বোধহয় এখন 1.5 লক্ষ টাকা করে বেতন দেন। সেটা কিন্তু কেন্দ্রের যে সাংসদ, যারা কেন্দ্রের সাংসদদের সমান বেতন দেন। অমিত মিত্রর মতো যারা মূর্খ অর্থনীতিবিদ ওনার চারপাশে ঘিরে রয়েছে, তারা এই পশ্চিমবঙ্গবাসীকে এইভাবে শেষ করছে এবং কপিল সিব্বলদের এই জন্যই তারা ওখানে নিয়োগ করে রেখেছে, কোটি কোটি টাকা খরচ করে বারবার এটাকে পিছিয়ে দেওয়ার জন্যে। আজকে ডিএ মামলা শুনানি ছিল, সেই মামলা শুনানি আবারও পিছিয়ে গেল, কারণ কি রাজ্যের যিনি আইনজীবী তিনি অন্য মামলায় ব্যস্ত। কি বলবেন? রাজ্য সরকার তো এই বিষয়টা বারবারই ঘটাচ্ছে। রাজ্য সরকার এর আগে হাইকোর্ট, স্যাট মিলিয়ে তারা 6 বার হেরেছে এবং তারপরে তারা সমস্ত টাকা রাজ্য সরকারের হাতে থাকা সত্ত্বেও ডিএ বাবদ এটা 10 বছর আগেই এই রাজ্য সরকার পেয়ে গেছে, বা 2009-এর যে বকেয়া সেই হিসেব ধরলে 15 বছর আগেই এই টাকা পেয়ে গেছে ফিনান্স কমিশন মারফত এবং গ্র্যান্টিং এড মারফত। কিন্তু রাজ্য সরকারের কোনো টাকা দেওয়ার ইচ্ছে নেই এবং এখনও প্রায় 12 লক্ষ কোটি টাকা রয়েছে রিজার্ভ ব্যাংকে সরকারে। রাজ্য সরকার করের টাকা, জনসাধারণের করের কোটি কোটি টাকা খরচ করে সেখানে উকিল নিয়োগ করছে যাতে এই মামলাটাকে পিছিয়ে দেওয়া যায়। এবং এটা হচ্ছে রাজ্যের যে মন্ত্রিসভা চলছে, বা বিশেষত মুখ্যমন্ত্রী, তিনি আপনারা জানেন যে তার পলিটিক্যাল কেরিয়ার শুরু হয়েছিল একটি ভুয়ো ডক্টরেট ডিগ্রি দিয়ে। অর্থাৎ তিনি একজন অশিক্ষিত এবং অশিক্ষিত বলেই তার এই সরকারি চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার যোগ্যতা তার নেই। এই জন্যে তিনি যারা সরকারি চাকরি পেয়েছেন নিজের যোগ্যতায়, তাদের তিনি ঘৃণা করেন এবং ঘৃণা করেন বলেই তিনি হচ্ছে তাদের কোনো ন্যায্য পাওনা সেটা কেন্দ্রীয় সরকার দিয়ে দিলেও তিনি সেটা আমাদের দেবেন না। এবং এর পাশাপাশি আরও একটা দ্বিতীয় কারণ হচ্ছে যে উনি যেখানে যেখানে টাকা দিচ্ছেন সব জায়গায় উনি কাটমানি পাবেন। এই যে যেমন দুর্গাপুজোর অনুদান 1,10,000, ওনার ঘোষণাই আছে যে টাকাটা আসবে তার 75% ওনাকে আর 25% নিচের তলায় তারা রাখবে। তো ডিএ দিলে এই কাটমানি আসবে না। এবং এই ডিএর ব্যাপারটা তো আমাদের কোনো দয়ার দান নয়, এটা হচ্ছে আমাদের যে বেতন তার অবক্ষয়। যেমন 1/1/2016 সালে আমাদের যে 100 টাকায় মূল বেতন যদি স্থির হয়ে থাকে, তাহলে এখন সেই জিনিসটার দাম 153 টাকা। সব কিছুরই দাম বেড়েছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে একই দাম। এখানেও সরষের তেল 200 টাকা, দিল্লিতেও 200 টাকা, এখানে পেট্রোল 100 টাকা, দিল্লিতেও তাই, বরঞ্চ এই রাজ্যে কিছু কিছু জিনিসের দাম বেশি। এই ক্ষতিপূরণটা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুতে রাজি নন। এর ফলে রাজ্যের ক্ষতি হচ্ছে, আমরা বারবারই বলছি যে আমাদের এই মহার্ঘ ভাতা দিচ্ছে না বলেই এই রাজ্যে মজুরি হচ্ছে 400 টাকা, আর কেরালে বা কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সব জায়গায় মহার্ঘ ভাতা দিচ্ছে বলে সেখানে দৈনিক মজুরি 1000 থেকে 1200 টাকা এবং পরিযায়ী শ্রমিক হয়ে আমাদের রাজ্য থেকে চলে যাচ্ছে এবং পরিযায়ী শ্রমিক হয়ে তারা সেখানে মার খাচ্ছে। এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার পরামর্শদাতা যারা অভিরূপ সরকার, অমিত মিত্রর মতো যারা মূর্খ অর্থনীতিবিদ ওনার চারপাশে ঘিরে রয়েছে, তারা এই পশ্চিমবঙ্গবাসীকে এইভাবে শেষ করছে এবং কপিল সিব্বলদের এই জন্যই তারা ওখানে নিয়োগ করে রেখেছে কোটি কোটি টাকা খরচ করে বারবার এটাকে পিছিয়ে দেওয়ার জন্যে। এবং আজকে সেই জিনিসটাই হয়েছে। সুপ্রিম কোর্টকেও মানছেন না। সুপ্রিম কোর্ট বলেছিল 25% মহার্ঘ ভাতা, বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে, সেটাও মানেননি। সেটা নিয়ে আজকে কন্টেম্প্ট মামলা ছিল। সেই কন্টেম্প্ট মামলার যে জাজ আর মহার্ঘ ভাতা অধিকার কিনা এই যে জাজ, এটা আলাদা হওয়াতে কপিল সিব্বল ওই ছুতো ধরে উনি বেরিয়ে চলে গেলেন। এবং এটা হচ্ছে এই কারণেই করছে যে
মুখ্যমন্ত্রীর যে মানসিকতা, সেই মানসিকতা থেকে উনি কর্মচারীদের টাকা দিতে চান না বলেই এইভাবে মামলার ডেট পরপর পিছিয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী আজকে দাবি করেছেন, যেখানে তিনি সরাসরি বলছেন যে আমি সরকার থেকে কোনো বেতন নিই না, আমার বই এবং লেখা বিক্রি করে আমি উপার্জন করি। কি বলবেন? না, ওনার বেতন নেওয়ার দরকার নেই তো। ওনার যে কাটমানি আসে বিভিন্ন সূত্র থেকে, কয়লা, বালি বা যে যে জায়গায় উনি লক্ষ্মীর ভাণ্ডার, সব জায়গা থেকে ওনার কাটমানি আসে। উনি নিজে বেতন নেন না, কিন্তু ওনার যারা আছে মন্ত্রী, তাদের তো উনি প্রায় বোধহয় এখন 1.5 লক্ষ টাকা করে বেতন দেন। সেটা কিন্তু কেন্দ্রের যে সাংসদ, যারা কেন্দ্রের সাংসদদের সমান বেতন দেন। অর্থাৎ রাজ্যের এমএলএ আর কেন্দ্রের সাংসদ প্রায় একই বেতন পান। অথচ রাজ্য সরকারি কর্মচারীরা, এই রাজ্যে যারা কাজ করছেন, তারা কিন্তু কেন্দ্রের সমান দিয়ে পাচ্ছেন না। দিল্লি, বঙ্গভবন, চেন্নাইতে, ইউথ হোস্টেলে যে রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করেন, তারা কিন্তু ওই এআইসিপিআই অনুযায়ী পান। এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্টও বলেছিল যে এই যে ডিসক্রিমিনেশন, এটা চলবে না। এবং যেটা এআইসিপিআই অনুযায়ী, যেহেতু আমাদের মহার্ঘ ভাতা বা বেতন কাঠামো স্থির হয়েছিল 2009 সালে 538 পয়েন্টে, সেই অনুযায়ী দিতে হবে। তিনি দাবি করছেন তিনি সরকারি টাকা তার প্রয়োজন নেই, তিনি একবেলা খান। আজকে সরাসরি মন্তব্য। হ্যাঁ, একবেলা খান ভালো কথা, কিন্তু তার রাজ্যের উপকারটা কি হচ্ছে তাতে? রাজ্যের কেন আজকে 3 কোটি মানুষ পরিযায়ী শ্রমিকের ওপরে নির্ভরশীল। 56 লক্ষ পরিযায়ী শ্রমিক, তাদের পরিবারের 5 জন করে ধরলে প্রায় 3 কোটি মানুষ হয়। কেন তারা চলে যাচ্ছে? গিয়ে বাঙালি বলে তারা মার খাচ্ছেন। উনি হাফবেলা খেলে তাদের দুঃখ তো কিছু মিটছে না। আর তারা কেউ বলেনি যে আমরা হাফবেলা খাবো। 5,000 টাকা করে ভাতা দিচ্ছেন, এই অপমান করতে কে বলেছে? আর সেই 5,000 টাকা তারা চায়ও না, তাদের পরিবারও চলবে না। ওটাও পার্টি ফান্ডে ঢোকানোর, যেমন ওই ডিএর 25% টাকা দেবে বলে 10,000 কোটি টাকা বাজার থেকে ধার করেছে নাকি, সেটাকে আবার পাড়ায় সমাধানে ঢুকিয়েছিল। তারপরে এখন বলছে কেন্দ্রীয় ফান্ড ব্যবহার করব। এই যে মিথ্যাচার চলছে, উনি যে হাফবেলা খান, এটাও সত্যি কথা কিনা সন্দেহ আছে। যেমন ওই অনশনের সময় যে ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন যে কার বালিশের তলা থেকে চকলেট পাওয়া গেছিল। তো এই যে যাকে বলে প্রফেশনাল লায়ার আর কি, তো তিনি যেরকম বলেছেন হাফবেলা খান, এটাও সত্যি কিনা এটা খুব সন্দেহ করে রাজ্যবাসী। রাজ্য সরকারের আইনজীবীর জন্য মামলাটা হলো না, শুনানি কার্যত হলো না। আগামী 10ই সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেপ্টেম্বরের শুরুর দিকে বা মাঝামাঝি শুরুর দিকে। আদেও কি জট মিটবে, কি মনে হচ্ছে? জট মেটার তো যে রীতি, সুপ্রিম কোর্টের যা রীতি, সেখানে জট না মেটার কোনো কারণ নেই। এবং একই ইস্যুতে যারা ওই স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট যে কর্পোরেশন, তারাও রাজ্য সরকারের একটা আন্ডারটেকিং, তারা কিন্তু এই বকেয়া মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টের অর্ডারেই পেয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের করা এসএলপি খারিজ করে দিয়েছিল। আমাদের মামলা যে স্টেজে আছে 3 মাসের মধ্যে তখন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল। এবং সেখানকার যারা কর্মচারী, ইঞ্জিনিয়ার, তারা সবাই 2009 রোপার বকেয়া পেয়ে গেছে। তাহলে সেইটাকে ধরেই তো আমাদের এই বিষয়টা দিয়ে দেওয়া উচিত। সুপ্রিম কোর্ট সেই এসএলপি, সেই নজির যখন রয়েছে সুপ্রিম কোর্ট সেটা ধরেই খারিজ করে দিতে পারে। রাজ্য সরকারের এই কথায় তো গুরুত্ব দেওয়ার কোনো জায়গা আছে বলে আমাদের মনে হয় না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।